বিসমিল্লাহিররহমানিররহিম। তো আমাদের আজকের টপিক হচ্ছে রেনাল ফিজিওলজি, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো এখানে আমরা হচ্ছে বিভিন্ন নেফ্রনের বিভিন্ন পার্টে কিভাবে কি অ্যাবসর্পশন হচ্ছে সেটাই মেইনলি জানবো আর কি। আর এটার সাথে হচ্ছে ফার্মাকোলজিরও একটু বড় বলবো কোন থেকে কোনটা কাজ করছে আর কি। তো শুরু করা যাক। এখন ফার্স্টে হচ্ছে যে আমরা তো জানি কি কি পার্ট আছে রেনাল টিউবুল, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল ফার্স্টে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, তারপর হচ্ছে যে লুপ অফ হেনলি হবে। লুপ অফ হেনলির দুইটা পার্ট, ডিসেন্ডিং পার্ট, তারপর হচ্ছে অ্যাসেন্ডিং পার্ট, অ্যাসেন্ডিং এর আবার দুইটা পার্ট, থিন আর থিক অ্যাসেন্ডিং পার্ট। তারপর হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুল হয়, তারপর হচ্ছে কালেক্টিং ডাক্ট হয়ে যাবে। ডিস্টালের মধ্যে আবার দুইটা ভাগ করছিল, যে হচ্ছে আর্লি আর লেটে। ওকে, এবার হচ্ছে যে ফার্স্টে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে কি হচ্ছে। আচ্ছা, আমরা সরাসরি হচ্ছে যে এখানে চলে যাই। ওকে, থ্যাঙ্কস টু রিকোসিস পারফেকশনালিস। তো প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল এখানে কি হচ্ছে। এখন প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, তো এখানে হচ্ছে আমাদের টিউবুলার সেল এটা, আর এটা হচ্ছে টিউবুল গ্লোমেরুলাস, তারপর হচ্ছে এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, আর এখানে হচ্ছে ব্লাড ভেসেল, পেরিটিবুলার ক্যাপিলারি ভেসেল, এখানে অ্যাবজর্পশনটা হবে বেসিক্যালি। তো এখানে হচ্ছে যে যে কোনো টিউবুলার সেলের হচ্ছে মেইন চালিকা শক্তিকে, মেইন এনার্জি হাউস, এটা হচ্ছে যে আমাদের সোডিয়াম পটাশিয়াম এটিপি, যেটা হচ্ছে আমাদের বেজো ল্যাটেরাল মেমব্রেনে থাকবে। ওকে, সোডিয়াম পটাশিয়াম এটিপিএসি হচ্ছে একমাত্র যে হচ্ছে অ্যাক্টিভলি, মানে হচ্ছে এটিপি খরচ করে ও হচ্ছে যে কি করবে, সোডিয়াম হচ্ছে ব্লাডে নিয়ে আসবে, আর পটাশিয়াম হচ্ছে যে টিউবুলার সেল ঢুকাবে। আমাদের অন্যতম কাজ হচ্ছে সোডিয়াম অ্যাবজর্পশন করা, সোডিয়াম হচ্ছে অ্যাবজর্পশন করতে পটাশিয়াম ভিতরে ঢুকাচ্ছে। তো এইটা হওয়ার জন্য আমাদের সোডিয়াম যেহেতু এদিকে যাচ্ছে, সোডিয়াম এখানে একটা ঘাটতি তৈরি হয়েছে। সো এটাকে পূরণ করার জন্য আমাদের হচ্ছে সোডিয়াম এই টিউবুলার যে ফ্লুইড যে আছে, এখান থেকে সোডিয়াম হচ্ছে অ্যাবজর্পশন হবে। যেহেতু হচ্ছে এটা একটা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট বরাবরই হচ্ছে, সো এই কারণে এটা হচ্ছে প্যাসিভ ডিভিশন হবে ফর সোডিয়াম আর কি। এখন হচ্ছে সোডিয়াম ও একও পাস করতে পারতো, কিন্তু হচ্ছে যে ও হচ্ছে আরো মানুষকে নিয়ে পাস করবে, সো হচ্ছে যে এই যে সোডিয়াম হচ্ছে যে প্যাসিভ প্যাসিভলি পাস করছে, সাথে হচ্ছে SGLT2 ট্রান্সপোর্টারের মাধ্যমে ও অন্য কিছুকে, দ্যাট ইজ গ্লুকোজ, ইউজুয়ালি গ্লুকোজকে সাথে নিয়ে পাস করছে, কিন্তু গ্লুকোজের জন্য এটা হচ্ছে যে এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, মানে গ্লুকোজের হচ্ছে যে আম, এখানে কনসেন্ট্রেশন বেশি, বাট ও এগেইনস্টে আসছে কিভাবে, সোডিয়ামের সাথে থেকে। সোডিয়াম যেহেতু হচ্ছে যে প্যাসিভ ট্রান্সফার হচ্ছে, সো এটা হচ্ছে যে আমাদের সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 আগে। 2টা মনে রাখতে হবে, টিউবুলার আছে, টিউবুলার সেল। আর 1 যেটা আছে ওটা হচ্ছে GIT তে থাকে, ওটা আলাদা। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমাদের সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টের মাধ্যমে হচ্ছে যে সোডিয়াম আসলো। আচ্ছা, এটার মাধ্যমে হচ্ছে যে আমাদের সোডিয়াম আসলো, গ্লুকোজ আসলো। এখন হচ্ছে যে সাধারণত গ্লুকোজ আছে, কিন্তু সোডিয়াম অন্য জিনিসও নিয়ে আসতে পারে। অন্য আমাদের হচ্ছে মেটাবলিক, মানে এনার্জি, যেরকম হচ্ছে অ্যামিনো অ্যাসিড, তারপর ক্যালসিয়াম, বাইকার্বনেট, এগুলো হচ্ছে যে সাথে নিয়ে আসতে পারে। তো গ্লুকোজটা আসার পর হচ্ছে যে এটা পরে কি হয়ে যাবে, ফার্স্টে হচ্ছে যে তো তোমার সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে আসলো, তারপর হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন বাই গ্লুকোজ ট্রান্সপোর্টার 2, ওকে, ফ্যাসিলিটেড ডিফিউশনের মাধ্যমে এন্টার করবে। এটা আমাদের হচ্ছে যে তাহলে কি এন্টার করলো, আমরা বলতে পারি সোডিয়াম এন্টার করলো, গ্লুকোজ এন্টার করলো, তারপর এইসব এন্টার করতে পারে। আর এটার এগেনস্ট আমাদের হচ্ছে যে আমাদের বডিতে হচ্ছে একটা নেট অ্যাসিড প্রডিউস, এটা আমরা জানি। যে কোনো মেটাবলিজমে সব বিভিন্ন ধরনের অ্যাসিড, যেরকম অর্গানিক অর্গানিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক, বিভিন্ন ধরনের অ্যাসিড প্রডিউস হয়। তো এখন নেটেড অ্যাসিড প্রডিউস আমাদের বডি সবসময় চেষ্টা করে অ্যাসিড গুলোকে বের করতে, মেনটেন করার জন্য অ্যাসিড বেস ব্যালেন্স। সো হচ্ছে আমাদের PCT তে বিভিন্ন ধরনের অ্যাসিড এগুলো বের হয়ে যাবে, যেরকম হচ্ছে যে অর্গানিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, তারপর ইউরিক অ্যাসিড, বাইল সল্ট, প্যারা অ্যামিনো পিউরিক অ্যাসিড, এগুলো হচ্ছে যে এখানে আবার হচ্ছে যে এক্সক্রিটেড হয়ে যাবে। সো এখানে ইউরিনের মাধ্যমে এই অ্যাসিড গুলো এক্সক্রিটেড হয়ে যাচ্ছে। PCT তে আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে এখানে হচ্ছে যে আমাদের বাইকার্বনেট রিঅ্যাবসর্পশন করা, দ্যাট ইজ PCT তে আমাদের প্রায় বলতে গেলে হচ্ছে হোল বাইকার্বনটি এখানে হচ্ছে যে অ্যাবজর্পশন হয়ে যায়। সো এটা কিভাবে হচ্ছে, এটা হচ্ছে যে এখানে হচ্ছে যে আমাদের যে ফ্লুইড, এখানে তো কার্বন ডাই অক্সাইড থাকে, কার্বন ডাই অক্সাইড তো হচ্ছে যে লিপিড এখানে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে এমনিতেই। কার্বন ডাই অক্সাইড ওয়াটারের সাথে মিলে হচ্ছে কার্বনিক অ্যাসিড ফর্ম করতেছে ইন দ্য প্রেজেন্স অফ কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমের। সো কার্বনিক অ্যানহাইড্রেস আবার ভেঙে বাইকার্বনেট আর হাইড্রোজেন ফর্ম করতেছে। এখন আমাদের বডি নেটেড অ্যাসিড প্রডিউসার ও সবসময় অ্যাসিড সেক্রেশনের চেষ্টা করবে, সো অ্যাসিডটাকে সে বের করে দিবে কিসের মাধ্যমে, সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জারের মাধ্যমে। সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জার এখানে একটা থাকে, এটার মাধ্যমে হচ্ছে হাইড্রোজেন বের করে দিচ্ছে, আবার সোডিয়াম এন্ট্রি করতেছে, তো এখানে আবার সোডিয়াম রিঅ্যাবসর্পশন হচ্ছে আর কি। সো হচ্ছে যে ইউরিন এখানে অ্যাসিডিক হয়ে যাচ্ছে, যাই হোক। আর হচ্ছে বাইকার্বনেট যেটা এ হচ্ছে আবার অ্যাবজর্পশন হয়ে যাবে, যেটা আমাদের বডির এক্সেস কে নিউট্রালাইজ করার চেষ্টা করবে। সো এখানে আমরা দুইটা জিনিস মেনলি পাচ্ছি, একটা হচ্ছে যে
সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টারের কাহিনী, আর হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জারের কাহিনী, মানে এই ট্রান্সপোর্টার গুলোর মধ্যে। সো এখানে আমাদের কি কি ট্রান্সপোর্ট হচ্ছে, সোডিয়াম যদি বলি, সোডিয়ামের হচ্ছে প্রায় 65% সোডিয়াম ট্রান্সপোর্ট হচ্ছে, আর এদিকে বাইকার্বনেটের প্রায় হচ্ছে 100% এখানে হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে কি, কিছু আবার কালেক্টিং টেবিল হয়, কিন্তু এখানে বাইকার্বনেট প্রায় অলমোস্ট হয়ে যাচ্ছে কি। সোডিয়ামের সাথে অলওয়েজ ক্লোরাইড থাকবে, পানি থাকবে, এটা অ্যাজ অলওয়েজ এই তিনটা একসাথে থাকে। তারপর হচ্ছে এরপর আমরা দেখলাম এটার সাথে এই যে গ্লুকোজ ট্রান্সপোর্ট হইলে এটার সাথে আমরা বলতে পারি হচ্ছে যে ওই যে মানে অন্যান্য গুলো হচ্ছে অ্যামিনো অ্যাসিড, ক্যালসিয়াম, এগুলো ট্রান্সপোর্ট বের হয়ে গেলে, এই যে এগুলো বের হয়ে গেলে কি, ওই যে মানে আমাদের পিসিতে হাইড্রোজেন আয়ন বের হয়, এই যে হাইড্রোজেন আয়ন সিক্রেশন হচ্ছে, আর সাথে হচ্ছে এগুলো মানে বেসিক্যালি এসিডি আর কি। ওকে, এটা হচ্ছে আমাদের গেল প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলার কাহিনী আর কি। তাহলে আমাদের সোডিয়াম রিঅক্সিজেন মেইন পার্ট হচ্ছে পিসিটি থেকে। এবার হচ্ছে আমরা লুপোফেনলিতে আসা যাক। লুপোফেনলি একটা মজার জিনিস, এটা হচ্ছে কাউন্টার কারেন্টকে আমরা পড়ছিলাম, কাউন্টার কারেন্ট মেকানিজম। কাউন্টার কারেন্ট, এটা হচ্ছে কি হচ্ছে, এখানে হচ্ছে আমাদের দুইটা বার ডিসেন্ডিং, তারপর হচ্ছে অ্যাসেন্ডিং আর কি। সো যখন হচ্ছে এখান থেকে ডিসেন্ডিং হওয়া স্টার্ট, আচ্ছা একটা জিনিস আমি একটু বলি যে প্রক্সিমাল কনভেক্টিবলে যে হচ্ছে সোডিয়াম অ্যাবজর্পশন হচ্ছে, সোডিয়ামের সাথে প্রায় ইকুয়াল অ্যামাউন্ট ওয়াটার অ্যাবজর্পশন হচ্ছে আর কি, সমস্যা নাই আর কি। এটাকে অব্লিগেটরি ওয়াটার রিঅ্যাবসর্পশন বলে, সোডিয়াম আর ওয়াটার মানে সেম পরিমাণে আইসোসমোটিক্যালে যাচ্ছে। সো এখানে অসমোটিক কোনো চেঞ্জ হচ্ছে না, 300 থাকতেছে। তারপরে যখন এটা লুপোফিনলিতে আসলো, তখন ডিসেন্ডিং লুপোফিনলিতে যাওয়ার সময় ডিসেন্ডিং লুপটা হচ্ছে কনসেন্ট্রেটিং সেগমেন্ট বলা হচ্ছে। কনসেন্ট্রেটিং দ্যাট মিনস ও হচ্ছে যে এখানে যত আসবে ওয়াটার, ইচ্ছা মতো ওয়াটার বের হবে, কিন্তু কোনো হচ্ছে ও সল্ট বের হতে পারবে না। সো হচ্ছে আমাদের এখানে ইউরিনটা যত পাস করে কনসেন্ট্রেটেড হচ্ছে। সো 300 থেকে কনসেন্ট্রেটেড বাড়তে থাকবে 800, 900, 1000, 1100, এরকম একেবারে নিচের দিকে যে সবচেয়ে কনসেন্ট্রেটেড ইউরিন আমাদের কত, 1200, 1200 মিলিমোল পার লিটার হয়। তো এটা আমাদের কনসেন্ট্রেটেড সেগমেন্টে এটা হলে এটাকে আমরা বলতেছি যে এটা পারমিয়েবল টু ওয়াটার বাট ইমপারমিয়েবল টু সোডিয়াম। শুধুমাত্র ওয়াটারই যায়, অন্য কিছু যেতে পারে না। এবার যখন এটা ঘুরে আবার উপরে যাওয়া শুরু করে, অপোজিট মেকানিজম হবে, দ্যাট ইজ ওয়াটার বসে থাকবে, কিন্তু হচ্ছে যে বিভিন্ন ধরনের সল্ট বের হয়ে যাবে। কিসের মাধ্যমে, এখানে একটা স্পেসিফিক ট্রান্সপোর্টার আছে, সোডিয়াম সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টার, এটা আমরা দেখবো। সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টার, এটার মাধ্যমে হচ্ছে যে এই সল্ট গুলো হচ্ছে যে এক্সট্রেট হয়। এখানে আরো অনেকগুলো যায়, ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এগুলো অ্যাবসর্পশন হয়, এটা আমরা দেখতেছি। এইগুলো সবগুলো ঠিক আছে কিংবা নিতে হয়। সো এটা হচ্ছে আমাদের ডাইলিউটিং সেগমেন্ট, উপরেরটা তাহলে ডাইলিউটিং সেগমেন্ট, এটা হচ্ছে পারমিয়েবল টু সল্ট আর ইমপারমিয়েবল টু ওয়াটার। তো এটা একটা মজার জিনিস। ওকে, এবার হচ্ছে যে আমরা অ্যাসেন্ডিং নিম্বুলিটা আমাদের মেন কাহিনী। এখানে হচ্ছে যে কি হচ্ছে, আচ্ছা আচ্ছা অ্যাসেন্ডিং লিপোমিলিতে হচ্ছে যে আমাদের মেইন হচ্ছে এই যে সোডিয়াম পটাশিয়াম টুক্লোরাইড, কিন্তু অ্যাজ ওয়েল আমরা চালিকা শক্তি জানি, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস কে সোডিয়াম বের করে দিচ্ছে, পটাশিয়াম ঢুকাচ্ছে। এখন হচ্ছে যে সোডিয়াম এখানে বের হতে যাওয়ার কারণে, এখানে কনস্ট্যান্ট গ্রেডিটির কারণে সোডিয়াম সাথে হচ্ছে এই আরো দুইটা কেন ঢুকবে, এখানে দুইটা প্লাস দুইটা মাইনাস হয়ে আসলে নিউট্রালাইজ হয়ে যাচ্ছে, ইলেকট্রন নিউট্রালিটি মেনটেন করতেছে। সো এগুলো ঢুকলো, এগুলো ঢুকে এখন পটাশিয়াম এখান থেকে আসছে, এখান থেকে আসতেছে। সো পটাশিয়াম কনসেন্ট্রেট একটু বেশি এখানে। সো এখানে আমাদের হচ্ছে পটাশিয়াম একটা স্পেসিফিক ইয়ে আছে, ট্রান্সপোর্টার আছে, এটা হচ্ছে যে আমাদের আর ও এম কে, রম ট্রান্সপোর্টার বলে পটাশিয়ামের জন্য। এটা হচ্ছে আমাদের দুইটা জায়গা আছে, একটা হচ্ছে এই যে ঠিক আছে নিম্বুলিন, আর একটা হচ্ছে যে আমাদের ডিসটাল কনভলিউটেড টিউব যেটা আছে বা কালেক্টিং, ওইখানে হচ্ছে যে পটাশিয়াম এক্সট্রেশন হয়। এই দুটো জায়গা আমাদের রম এর মাধ্যমে আমাদের পটাশিয়ামটা এক্সট্রেকশনটা হয় মেইনলি। তো রমকের মাধ্যমে হচ্ছে যে পটাশিয়ামটা বের করে দেয়। পটাশিয়াম এখানে একটা পজিটিভিটি তৈরি করে, যার কারণে হচ্ছে যে অন্যান্য যে পজিটিভ আয়ন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এগুলোকে আবার সহায় প্যারাসোলার পাথওয়েতে অ্যাবজর্পশনে সাহায্য করে। এগুলো হচ্ছে অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে কি কি অ্যাবজর্পশন হয়েছে, এই যে এই তিনটা সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড, সাথে হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম, এগুলো হচ্ছে অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে। ওকে, আর পটাশিয়াম তো বের হয়ে যাচ্ছে, পটাশিয়াম এখানে এক্সট্রেকশন হচ্ছে। আচ্ছা এখন হচ্ছে এখানে কোন ডায়োটিক কাজ করে, ঠিক আছে নিতে, এই যে পাওয়ারফুল একটা ডায়োটিক্স, যেটা দিয়ে এই তিনটার পাওয়ারফুল একটা ট্রান্সপোর্টার উপর কাজ করে, দ্যাট ইজ লুপ ডায়োটিক্স। ফ্লুসেমাইড, বুদেসোনাইড, টর্সেমাইড, ইথাক্রাইনিক অ্যাসিড, ওই যে ফাটবে যে আমরা মনে রাখছিলাম। তো এটা আমরা মনে রাখতে পারি। এগুলো হচ্ছে যে কি করে, এখানে হচ্ছে ট্রান্সপোর্টার বন্ধ করে দিচ্ছে, এই মেকানিজমটা হবে না। সো পটাশিয়ামের রিসাইক্লিং হবে না, পটাশিয়ামের মাধ্যমে যেগুলো ভিতরে যাওয়ার কথা এগুলো যাবে না, সো এগুলো বের হয়ে যাবে। সো এখানে হচ্ছে যে আমরা মানে সবগুলো কমে যাবে, নাইট্রেমিয়া, হাইপোক্যালেমিয়া, তারপর হচ্ছে যে হাইপোক্যালসিয়ামিয়া, হাইপোম্যাগনেসিয়াম, এগুলো পাবো।
তো এখানে একটা সিন্ড্রোমের কথা মনে রাখা যায়, এটা হচ্ছে যে আমাদের আহ ইয়ে সিন্ড্রোম আর কি, বার্টার সিন্ড্রোম। বার্টার সিন্ড্রোমে হচ্ছে যে কি হয়, এখানে হচ্ছে কনজেনিটাল এই ট্রান্সপোর্টার থাকে না। সো ফুল সেগমেন্টের মধ্যে যেগুলো বিভিন্ন ধরনের ইয়ে আছে, মিল হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্যালসিয়ামে হয়, এটা আমরা পাবো আর কি, বার্টার সিন্ড্রোম। ওকে, এগুলো বলা যাচ্ছে, ঠিক আছে। এখানে হচ্ছে ভালনারেবল টু টিস্যু হাইপক্সিয়া, এটা easily হতে পারে। ওকে, এবার হচ্ছে ডিস্টাল কনভলিউটিবল কালেক্টিং টিউবুল। এখন হচ্ছে এটার মধ্যে বেসিক্যালি আমরা ভাগ করে নিই আর্লি ডিস্টাল কনভলিউটিভ টিউবুল, আর এটা হচ্ছে লেট। লেট হচ্ছে ডিস্টাল কনভলিউটিভ বেসিক্যালি কালেক্টিং ডাক্টের অ্যান্টোমিসিন, ওটা একসাথে। সো আর্লি ডিস্টাল কনভলিউটিবলের মেইন হচ্ছে ট্রান্সপোর্টারকে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টিং। সো এখানেও ফার্স্টে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস কাজ করতেছে, পরে সোডিয়াম এখান থেকে টেনে নিবে, ক্লোরাইডের সাথে আসবে। আহ, এখন এখানের স্পেশালিটিটা হচ্ছে যে ও হচ্ছে ক্যালসিয়াম অ্যাবসর্পশন করতে পারে। এই যে ক্যালসিয়ামের জন্য এখানে একটা ট্রান্সপোর্টার আছে। সো এখানে হচ্ছে যে আহ, এই মানে বেজোলেটর মেমব্রেনে এখানে সোডিয়াম ক্যালসিয়াম একটা অ্যান্টিপোর্টার আছে, যেটা প্যারাথাইরয়েড হরমোন রেগুলেট করে থাকে, যেটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম রিঅ্যাবসর্পশনে সাহায্য করতেছে, মানে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায় তো প্যারাথাইরয়েড হরমোন ব্লাডে। সো এটা হচ্ছে সাহায্য করতেছে। তো এখন আমাদের মেইন ডায়োটিক হচ্ছে যে থায়াজাইড ডায়োটিক। থায়াজাইড ডায়োটিক, তো এটা হচ্ছে এটাকে ব্লক করে দেবে। এটাকে ব্লক করলে কি হবে, আমাদের একটা জিনিস যে সোডিয়াম ঢুকবে না, কি ঢুকতেছে না, কিন্তু এখানে যে সোডিয়াম পাম্প, সোডিয়াম পটাশিয়াম এটিপেস, এ তো সোডিয়াম বাই করতেই থাকবে একটা। তো এখন এখানে সোডিয়ামের যে ডেফিসিয়েন্সি, এটাকে পূরণ করার জন্য এই পাম্পটা অ্যাক্টিভেটেড হয়ে সোডিয়াম ঢুকাবে, ক্যালসিয়াম বের করে দেবে। সো ক্যালসিয়ামের এখানে একটা ডেফিসিয়েন্সি তৈরি হলো, এটাকে পূরণ করার জন্য এখান থেকে টানবে, এখানে যেহেতু একটা পাম্প আসছেই, সো ক্যালসিয়াম ইচ্ছা মতো ঢুকবে। সো এখানে আমরা হচ্ছে ক্যালসিয়াম লেভেল এলিভেটেড পাবো। থাইরয়েড ডায়াবেটিস একটা অন্যতম জিনিস হচ্ছে ক্যালসিয়াম লেভেল বাড়ায় দেয়, হাইপার ক্যালসিয়ামে হয়, ঠিক আছে, যেখান থেকে ওই স্টোন টোন হতে পারে, এটা একটু ঝামেলা। আচ্ছা, লাস্ট অফ অল হচ্ছে লেট ডিসঅর্গানিক অথবা কালেক্টিং ডাক্ট। এখানে আমাদের দুই ধরনের সেল আছে, প্রিন্সিপাল সেল ইন আলফা ইন্টারক্যালারেট সেল। প্রিন্সিপাল সেল, এখানে কেন প্রিন্সিপাল, কারণ সেলগুলো বড় হয় এবং হচ্ছে এই সেলের উপরে আমাদের এডিএইচ অ্যালডোস্টেরন এগুলো কাজ করবে, এডিএইচ অ্যালডোস্টেরন এগুলো কাজ করবে। ওকে, এখন প্রিন্সিপাল সেল আমাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে যে এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল, আর একটা হচ্ছে যে পটাশিয়াম চ্যানেল। এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলের মাধ্যমে হচ্ছে সোডিয়াম এন্টার করবে, সোডিয়াম পরে হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস এর মাধ্যমে ঢুকে গেল। আর হচ্ছে যে পটাশিয়ামের মাধ্যমে হচ্ছে যে পটাশিয়ামটা হচ্ছে যে পটাশিয়াম এক্সক্রিশন করে দেবে। এখানে অন্যতম কাজ হচ্ছে অ্যালডোস্টেরনের কাজ। অ্যালডোস্টেরনের কাজটা হচ্ছে কি, ও হচ্ছে যে সোডিয়াম ভিতরে ঢুকাবে, আর হচ্ছে যে পটাশিয়াম হাইড্রোজেন আয়ন এই দুইটা হচ্ছে বের করে দিবে। এখন পটাশিয়ামটা হচ্ছে যে আমাদের প্রিন্সিপাল সেলের মাধ্যমে হচ্ছে যে বের করে দিবে, আর হচ্ছে যে আলফা ইন্টারক্যালারেট সেলের মাধ্যমে হাইড্রোজেন আয়নটা বের করে দিবে, যেহেতু নেগেটিভ অ্যাসিড পড়েছে, ও হচ্ছে যে হাইড্রোজেন বের করার চেষ্টা করবে অ্যাজ অলওয়েজ। হাইড্রোজেন আয়নটা হচ্ছে যে এই আলফা ইন্টারক্যালারেট সেলের মাধ্যমে বের হয়ে গেল। সো এখন তাহলে হচ্ছে যে আমরা কি পাচ্ছি, যে আম, এই যে অ্যালডোস্টেরনের মাধ্যমে তাহলে এই ব্যাপারটা হচ্ছে কি। এখন এখানে একটা মজার জিনিস, যে অ্যালডোস্টেরনটা হচ্ছে যে আমাদের অব্লিগেটরি হচ্ছে সোডিয়াম বা ওয়াটার, মানে অব্লিগেটরি ওয়াটার হচ্ছে অ্যাবজর্পশন করে থাকে, মানে হচ্ছে ওয়াটারের সাথে সোডিয়াম একসাথে যাচ্ছে। আর এডিএইচটা হচ্ছে ফ্রি ওয়াটার, শুধুমাত্র ওয়াটারটাকে হচ্ছে যে অ্যাবজর্পশন করে থাকে, আর কিছু না, ঠিক আছে। ওকে, এডিএইচটা কিসের মাধ্যমে, ওই যে ভি2 রিসেপ্টরের মাধ্যমে কাজ করে, এটা হচ্ছে সরাসরি ওয়াটারটা হচ্ছে অ্যাবজর্পশন করে। আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস, যে এই আলফা ইন্টারক্যালারেট সেলে বেজোলেটর মেমব্রেনে একটা ট্রান্সপোর্টার থাকে, যেটা ক্লোরাইড ভিতরে নেয়, বাইকার্বনেট বাইরে নিয়ে আসে। এখানে তাহলে হচ্ছে বাইকার্বনেট অ্যাবসর্পশন, এখানে এই যে সামান্য পরিমাণ যা বাইকার্বনেট ছিল এখানে হচ্ছে অ্যাবসর্পশন হয়ে যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে ক্লোরাইড যেটা আছে এটা আসছে, এটা আবার হচ্ছে যে ওই হাইড্রোজেন আয়ন এর সাথে বের হয়ে যেতে পারে। এই ক্লোরাইডটা পরে আমাদের কিডনিতে অ্যামোনিয়া তৈরি হয়, অ্যামোনিয়ার সাথে ক্লোরাইড মিলে অ্যামোনিয়াম ক্লোরাইড হিসেবে বের হয়ে থাকে। বেসিক্যালি এই ব্যাপারটা যেটা হয়, অ্যামোনিয়া তো আসছে, অ্যামোনিয়া হচ্ছে যে আমাদের এই যে হাইড্রোজেন যেটা এক্সট্রিটেড হলো, হাইড্রোজেন তো এমনি থাকবে না, এটা অ্যামোনিয়ার সাথে মিলে অ্যামোনিয়াটা তাহলে হাইড্রোজেন আয়নকে ট্র্যাপ করে ফেললো, ট্র্যাপ করে পরে ক্লোরাইডের সাথে মিলে অ্যামোনিয়াম ক্লোরাইড, মানে আমাদের এসিডিক ইউরিনের কারণ হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে বুঝতে হবে এটা আর কি। তো এখানে হচ্ছে আমাদের ডায়োটিকটা কি, এখানে হচ্ছে আমাদের দুই ধরনের ডায়োটিক, একটা হচ্ছে স্পাইরোনোল্যাকটোন, একটা এপ্লেরেনন। স্পাইরোনোল্যাকটোন কিভাবে কাজ করে, ও হচ্ছে অ্যালডোস্টেরন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে। অ্যালডোস্টেরনের কাজটা না হলে, অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে এই ইনাক, তারপর পটাশিয়াম এইগুলো রিসেপ্টর গুলোকে অ্যাক্টিভেট করে, ও করতে না বলে কিছু হবে না আর কি। মানে এই কাজটা হবে না। সো হচ্ছে আমাদের সোডিয়াম রিঅ্যাবসর্পশন হবে না, পটাশিয়াম এক্সক্রিশন হবে না, এই কাহিনী আর কি। আর হচ্ছে এপ্লেরেনন, ও হচ্ছে যে সরাসরি হচ্ছে ইনাককে হচ্ছে ব্লক করে দেবে। এটা হচ্ছে আমাদের ওয়ে আর কি।
তো এটাই এখানে হচ্ছে যে আরেকটা ছিল গিলবার্ট সিনড্রোম। গিলবার্ট সিনড্রোম তেমন কিছু না, এটা হচ্ছে আমাদের এই যে আর্লি ডিসেল কনভলিউটেড টিউবুল যেটা ছিল, এখানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড ছিল। তো সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টার যদি কনজেনিটালি অ্যাবসেন্ট থাকে সেটাকে জিটেলম্যান সিনড্রোম, জিটেলম্যান সিনড্রোম বলা হয়। এটা হচ্ছে যে বেসিক্যালি থায়াজাইড ডায়োটিক্স এর হচ্ছে যে ফিচার গুলো পাবো। এখানে হচ্ছে যে আমরা ক্যালসিয়াম লেভেল হচ্ছে যে বেশি পাবো আর কি। কারণ হচ্ছে যে আমাদের থাইরয়েড ডায়াবেটিক্স এর তো কি করে আমরা দেখছিলাম যে হাইপার ক্যালসিয়ামিক এরকম, এই যে মানে ক্যালসিয়ামটা বাড়ায় দেয়, তাহলে জিটোমেল সিনড্রোমে ক্যালসিয়াম বেড়ে যাবে। আর হচ্ছে এদিকে হচ্ছে যে বার্টার সিনড্রোম যেটা এইটা না থাকার কারণে এটা হচ্ছে হাইপোক্যালসিয়াম হবে। এটা একটু মাথায় রাখতে হবে। এটি